আজকে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আমাদের বর্ধমান শহরের যে 35টা ওয়ার্ড আছে, 35টা ওয়ার্ডে যতগুলি বিদ্যালয় আছে, বাংলা মাধ্যম, ইংরাজি মাধ্যম, মাদ্রাসা, সরকারি বেসরকারি সমস্ত স্কুল থেকে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, সেই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে নিজের স্কুল থেকে যারা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা মোট 153 জন ছাত্রছাত্রীর একটা সম্বর্ধনা সভার আয়োজন করেছি বর্ধমান টাউন হলে। এবং বাচ্চাদের হাতে আমরা তুলে দিচ্ছি আপনার একটা স্মারক, একটা শংসাপত্র, স্বামী বিবেকানন্দের লেখা একটা বই, যেটা আমরা প্রত্যেক বছরই দিয়ে থাকি, এবং টিফিনের প্যাকেট তো অবশ্যই আছে। তার সঙ্গে আমরা গোটা মঞ্চটাকে সাজিয়েছি প্লাস্টিকবিহীন কিভাবে করা যায় এবং বাঁশের সমস্ত জিনিস দিয়ে, যাতে এই বাচ্চাদের যারা জন্ম থেকে প্লাস্টিকের বাইরে আর কিছু দেখেইনি, তাদেরকে আমরা একটু প্রাকৃতিক উপাদানগুলোর সঙ্গে পরিচিত করছি, যাতে প্রকৃতির সাথে, পরিবেশের সাথে এদের একটা মেলবন্ধন তৈরি হয় এবং আগামীতে এরাও সকলে পরিবেশ সচেতন হয়, কারণ এদের হাতেই আগামীর পৃথিবী বলে আমাদের বিশ্বাস। যারা নিজের স্কুল থেকে প্রথম এবং দ্বিতীয় হয়েছে, এর বাইরে আমার পূর্ব বর্ধমান জেলা থেকে যারা মেধা তালিকায় আছে, সেটা আইসিএসসি বোর্ড হোক, সিবিএসই বোর্ড হোক, মাদ্রাসা হোক, ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক এবং এইচএস কাউন্সিলের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, সেখানগুলোতেও যারা মেধা তালিকায় স্থান পেয়েছে পূর্ব বর্ধমান জেলার, সেরকম 12 জনকেও আজকে এই মঞ্চ থেকে আমরা পুরস্কৃত করেছি। এবং গতকাল সাগর মণ্ডল, যে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এবারে উচ্চ মাধ্যমিকে 9th হয়েছে, কিন্তু সে পারিবারিক অনেক অভাব অনটনের মধ্যে দিয়ে বড় হচ্ছে, তারপরে এই রেজাল্ট করেছে, তাই ডিস্ট্রিক্টের বাইরেও একটি পুরস্কার এবছর আমাদের গেছে। আজকে উদ্বোধন করলেন আমাদের সুভাষপল্লী সারদা আশ্রমের মাননীয় মহারাজ ত্রিদেবানন্দ পুরীজি, এবং এছাড়াও আমাদের অনুষ্ঠান মঞ্চে বর্ধমান দক্ষিণের বিধায়িকা ছিলেন ভাতারের বিধায়ক, এবং তার সঙ্গে বর্ধমানের বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ তা মহাশয়। এছাড়াও এখানে আজকে অনুষ্ঠান মঞ্চে যোগা টিচার থেকে শুরু করে ক্যারাটে টিচার এবং বিভিন্ন স্কুলের স্কুল শিক্ষকরা আছেন। এর বাইরে আমাদের এই অনুষ্ঠান মঞ্চে বর্ধমান শহরের যে সমস্ত মহিলা ব্যবসায়ীরা দাপটের সঙ্গে ব্যবসাটা চালাচ্ছেন, যে বাঙালি ব্যবসা পারে না, বাঙালি গৃহবধূরা ঘরের ভেতরে ঢুকে থাকে, সেই মিথকে ভাঙার জন্য আজকে তারাও মঞ্চ আলোচ করে বসে আছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন মানুষকে নিয়ে আজকের এই সম্বর্ধনা সভার আয়োজন করেছি। এবং আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার। কৃতি ছাত্রছাত্রীরা তো আমাদের ভবিষ্যৎ, তাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, তাদের পরিবারকেও শুভেচ্ছা অভিনন্দন আমাদের তরফ থেকে। এবং যে আজকে উদ্যোক্তা যারা ছিলেন, তাদের যে আজকে কর্মসূচি আপনারাও দেখতে পাচ্ছেন, যে ন্যাচারাল প্রোডাক্টসকে নিয়ে আমাদের সমাজকে যাতে আমরা আরও আগামী দিনে সুরক্ষিত এবং এনভায়রনমেন্টাল করে তুলতে পারি, যাতে আমাদের স্বাস্থ্য এবং আগামী দিনে জল থেকে, আমাদের খাদ্য থেকে, আমাদের জলবায়ু থেকে, আমাদের ভূমি থেকে, আমাদের আবহাওয়া থেকে, সবই যেন আমাদের যেন একটা সেফ অ্যান্ড সিকিউর থাকে, তার যে আজকে এখানকার যে প্রচেষ্টা, সেটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। এবং আমি নিজেই তাদের সঙ্গে কথা বললাম যে আগামী দিনে আমাদের সরকারের তরফ থেকে তাদের যা যা সাহায্য লাগবে বা তাদের যা যা সুযোগ সুবিধার দরকার হবে, সেটাতে আমরা প্রোভাইড করব। তার সঙ্গে এখানে যারা অভিভাবক আছেন, তাদেরকেও আমি একটাই বার্তা দিলাম যে শুধু পুঁথিগত বিদ্যা নয়, তার সঙ্গে সঙ্গে আমরা সামাজিক মানুষ, তাই সামাজিক দায়বদ্ধতা আমাদের থেকে যায়। সেই বিষয়গুলো যেন আমরা আমাদের প্রত্যেক মানুষের সঙ্গে শেয়ার করতে পারি এবং আমাদের সন্তানদের মধ্যে যেন এই সামাজিক দায়বদ্ধতার ব্যাপার, রেসপন্সিবিলিটিটাকে যেন আমরা ডেভেলপ করতে পারি। হ্যাঁ, করা এখনো পর্যন্ত আমরা পুরোপুরি ভাবে এগুলোকে বয়কট করে উঠতে পারিনি, বাট এটা আমাদের করতেই হবে। আদারওয়াইজ বায়োডিগ্রেডেবল না হলে যেভাবে ল্যান্ড দূষিত হচ্ছে, জল দূষিত হচ্ছে, এনভায়রনমেন্ট দূষিত হচ্ছে, আমাদের স্বাস্থ্য ডিটোরেট করে যাবে। তাই আমরা যদি যতই আমরা মেডিসিন নিয়ে আমরা বেঁচে থাকার চেষ্টা ভাবনা করি, কিন্তু ন্যাচারাল প্রসেসে যদি আমরা না থাকতে পারি, তাহলে সেই একটা অকৃত্রিমভাবে জীবনযাপনটা হয়ে যাবে অনেক ব্যথাময়। তাই ন্যাচারালকে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে, প্রোটেক্ট করতে হবে। তো এই ব্যাপারগুলো
সরকার অ্যান্ড সঙ্গে সঙ্গে যারা আমরা সমাজের মানুষ আছি তাদের সকলকে এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি অলরেডি এই ব্যাপার নিয়ে মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলেছি, নিজে আমরা কাজও শুরু করেছি, ক্লিনিংও স্টার্ট করেছি। হোপফুলি আমাদের এই প্লাস্টিক ওরিয়েন্টেড যে জিনিসগুলো আছে, ডাস্টবিন থেকে শুরু করে আমাদের এই প্লাস্টিক ব্যাগ থেকে শুরু করে, এগুলোকে আমরা কিছুটা হলেও, মানে একই দিনে তো দেখুন হবে না, এটা খুবই সত্যি কথা, এটা একটা ওভারনাইট প্রসেস নয়, কিন্তু আমরা যতটা পারবো আস্তে আস্তে কমাবার চেষ্টা করবো। সোলার পাতা যে হয় সেটা একটা ব্যাপক দূষণ হয়। সোলার যে থালা হ্যাঁ 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 হ্যাঁ, জানেন তো থার্মোকল তো একেবারেই হ্যাঁ ভরে গেছে। অনেক জায়গাতেই আমি দেখেছি, কমপ্লেনও এসেছে, আমি নিজে গিয়ে দেখেছি। দেখুন, এটাই আমি একটা কথা বলছি, ওভারনাইট হবে না, বাট প্রসেস হ্যাজ বিন স্টার্টেড। আমরা কাজ শুরু করে দিয়েছি, দেখেছেন ক্লিনিং স্টার্ট হয়ে গেছে। আমরা ড্রেনেজ, আমি শতাব্দীবাগে মানে 12 নম্বর ওয়ার্ডে এই রৌদ্রের মধ্যেও মানুষ যেতে পারছে না, ড্রেনের জল উপরে এরকম হয়ে আছে, পাম্পিং করে ক্লিন করা হয়েছে। সেখানে আমাদের ব্লিচিং থেকে শুরু করে সব প্রসেস শুরু হয়েছে। এবার একটা একটা করে আমাদেরকে করতে হবে, তাই আমরা তো করব, আপনাদেরও সহযোগিতা, যারা আমরা ওয়ার্ডে থাকি, সমাজে সবাই থাকি, তাদেরও আমাদের সহযোগিতা দরকার। জড়ো হয়ে আছে, বিশেষ করে লাহোর এবং অন্যান্য জায়গাগুলি মূলত আমরা দিয়ে সবার কথা শুনছে, কিন্তু ওদের মধ্যে যে বলার ভাবনা আছে, একদিন তারাও বলবে। কেউ কেউ বলছে, কেউ কুইজ করতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে, কেউ নাচ করতে ভালোবাসে, কেউ প্রকৃতি দেখতে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাগুলো সবই হতে হবে গঠনমূলক। কোনো ভাঙনমূলক চিন্তাধারা যেন মাথায় না আসে। ডিস্ট্রাকটিভ চিন্তাধারা আসলে চলবে না, কনস্ট্রাকটিভ চিন্তাধারা আসতে হবে। সব সময় চিন্তা করতে হবে যে কি করলে সমাজের ভালো হবে, কি করলে জনকল্যাণ হবে, কি করলে পশু পাখির ভালো হবে, কি করলে গাছপালার ভালো হবে, কি করলে পরিবেশটা বাঁচবে। এখানে এসে খুব ভালো লাগলো, এখানে প্লাস্টিক ফ্রি জোন তৈরি করা হয়েছে। এখানে বাঁদিকে দেখছি গাছ রয়েছে, একটি পেতের মধ্যে রাখা আছে, কোনো প্লাস্টিকের টবে নয়। প্রদীপ প্রজ্বলন হয়েছে, মাটির প্রদীপ আর বাঁশের দিয়ে একটি সুন্দর স্ট্রাকচার বানিয়ে তার মধ্যে প্রদীপটি রাখা আছে। আর এটা মাছ ধরার জন্য যে ঘুনি, যেটাতে চুনো মাছ ধরা হতো আগে, হ্যাঁ ঘুনিও বলে এটাকে, ফলুই, এটাকে দিয়ে ডাস্টবিন করা হয়েছে। এগুলো কারা করেছে? এই বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি, এই ছাত্রছাত্রীরা। তারা তাদের থেকে আরেকটু ক্ষুদে ছাত্রছাত্রীদের পুরস্কৃত করছে। আমার খুব ভালো লেগেছে এই অর্গানাইজেশনের সমস্ত রকম উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এই ধরনের উদ্যোগ আরো বাড়ুক। এই যে আমরা দেখছিলাম এবং এই আপনাদের এই যে উদ্যোগ, সেটা আমি সাধুবাদ জানাই। প্রথমত আমি প্রথমে এসে ঢুকে এই যে অ্যাটমসফিয়ার বা যে পরিবেশ আপনারা এই ছোট্ট টাউন হলের মধ্যে তৈরি করেছেন, এটা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমার যখনই বিভিন্ন কাজ করতে করতে বিভিন্ন রকম একটা একঘেয়েমি বা মন খারাপ হয়, আমি কিছুটা সময় গিয়ে শান্তিনিকেতনে কাটিয়ে আসি। আর আমি সেখানে লক্ষ্য করেছি শান্তিনিকেতনে বিভিন্ন সরকারি বেসরকারি জায়গায় এরকম ধরনের হল, কনফারেন্স হল, সেমিনার হল, ছোট ছোট রিসর্ট, প্রাইভেট জায়গা, বিশ্বভারতীর আশ্রম এবং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেভাবে শান্তিনিকেতনকে গড়ে তুলতে চেয়েছিলেন, একদম ক্লাসরুম কনস্ট্রাকশন, ইটের প্রাচীর দেওয়াল ছাড়া একটা সেই পরিবেশ। এবং আমরা যখন শান্তিনিকেতন দেখি, যে শান্তিনিকেতন গোটা পৃথিবীর মুখে একটা ঐতিহ্য, সংস্কৃতি, এবং সেখানে প্রত্যেকবার আমাদের প্রত্যেক বছর সেখানকার আচার্য হিসেবে প্রধানমন্ত্রী মহামহিম রাষ্ট্রপতিজি আসেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে আরম্ভ করে
বিদেশেরও বিভিন্ন রাষ্ট্র নেতারা সেখানে আসেন। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর আসেন শুধু কি রবীন্দ্রনাথ ঠাকুরের তার যে কাজকর্ম বিশ্বভারতী সেটার জন্য, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর তার কাজকর্ম, তার যে লেখা, তার যে সংস্কৃতি এবং তার যে ব্রহ্ম সমাজ এবং তিনি যে পরিবেশ দিতে চেয়েছেন কোথাও না কোথাও প্রকৃতির কাছে, যে এই যে ধরুন উনি তো শিলাইদহে বাংলাদেশে ওনার যেখানে পৈতৃক জমিদার বাড়ি কিংবা ঠাকুর বাড়ি কলকাতায় থাকতে পারতেন, উনি সমস্ত ভোগ ঐশ্বর্য ছেড়ে কেন ওখানে একটা আশ্রম গড়ে তুললেন? এবং আজকের আশ্রম বিশ্বভারতী, তার সঙ্গে তো তৎকালীন যখন রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে থাকতেন তার তো একটা বিপুল পার্থক্য ছিল। তখন তো এত সুন্দরভাবে গোছানো ছিল না, সরকারি ব্যবস্থা এত ছিল না। তাহলে সেই পরিবেশের মধ্যে গেছেন, ওই যে উনি প্রকৃতিটাকে ফিল করতে চেয়েছেন, মানে অনুভব করতে চেয়েছেন। আপনি আমি বসে আছি, ওই যে উনি বসে থাকতে থাকতে ধরুন শান্তিনিকেতনে প্রায় বৃষ্টি হয় সন্ধ্যের দিকে, মানে এখানে ওখানকার ওয়েদারটা এমনই একটা অন্যরকম ওয়েদার। এই যে উনি বসে থাকতে থাকতে কোনো সময় পূর্ণিমার চাঁদ উঠেছে, একটা স্নিগ্ধ ঠান্ডা হাওয়া বাতাস বয়ে গেল, এবং ওটাকে উনি বসে থাকতে থাকতে উনি ওনার চিন্তনে মননে ধারণ করে উনি সেটাকে খাতায় নামালেন। যে হয়তো উনি কি বলবো, মানে এই যে ওনার যে বৈতালিক লেখাটা, ও আমার চাঁদের আলো, আজ যোজনায় সন্ধ্যাবেলায় ধরা দিয়েছো, এই যে প্রকৃতিকে ফিল করা, বা গাছের পাতা নড়ে যাচ্ছে সেটা উনি ওনার কবিতার মাধ্যমে লিখে যাচ্ছেন যে গাছের পাতা নড়ে গেল স্নিগ্ধ বাতাসে। এই যে প্রকৃতিটাকে ফিল করা, টাচ করা, আজকে এখানে আপনারা প্রাকৃতিক জিনিসটাকে ফেরত নিয়ে আসার চেষ্টা করেছেন। এই পরিবেশ, এই অ্যাটমসফিয়ার, এই রকম আবহাওয়ায় থাকার জন্য কলকাতা থেকে বিভিন্ন প্রসিদ্ধ লোকজন এসে ওখানে শান্তিনিকেতনে এই এরকম মাটির জিনিস, যেখানে আপনারা ওয়ারেস দিলেন, আমি জল খেলাম আমরা সবাই, কিংবা এই যে মাছ দিয়ে তৈরি করা এই ধরনের পরিকাঠামো, এই ধরনের প্রাকৃতিক টাচি জিনিসগুলোর সঙ্গেই শান্তিনিকেতন যুক্ত। এবং সেই ফিল্ডটাকে নেওয়ার জন্যই কলকাতা থেকে বিভিন্ন প্রথিতযশা লোক, সমস্ত সেটা শিল্প কলা কুশলী, বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক, অভিনেতা, নাটকের লোকজন সবাই এসে সেখানে এক এক দিনে 5,000, 10,000, 15,000 টাকা দিয়ে ভালো ভালো কটেজ মানে বুক করে থাকেন। আগত মহারাজ, তাকে আমি আমার প্রণাম জানাই। আমার বর্ধমান সাংগঠনিক জেলার অভিজিৎ দা মহাশয় প্রেসিডেন্ট সহ আমাদের ভাতারের বিধায়ক তথা আমাদের মঞ্চে উপস্থিত আছেন অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব যাদের সঙ্গে আমার এখনো পরিচয় হয়নি, সকলকে আমি আমার তরফ থেকে প্রণাম জানাই। এই সভাগৃহে উপস্থিত আছেন যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী, তাদেরকে প্রথমে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। তারা আমাদের শুধুমাত্র পরিবারের গর্ব নয়, আমাদের সমাজের গর্ব, আমাদের দেশের গর্ব। এবং তার সঙ্গে সঙ্গে যারা অভিভাবক আছেন তাদেরকেও জানাই অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, যারা আপনাদের এই বাচ্চাদেরকে আজকে আমাদের কাছে দেশের গর্ব করে তুলতে আমাদেরকে সাহায্য করেছেন। আমার প্রণাম সকলের উদ্দেশ্যে। এবং এত সুন্দর একটা আয়োজনের জন্য আমি আজকে এই সোসাইটির যিনি প্রধান আছেন ওনাকে আমি আমাদের কারাটে সংস্থা থেকে আমি একটা সংবর্ধনা দিতে চাই। তো আমি সেটার জন্য আগে করে নিই, তারপরে। আর আজকে আমাদের স্টুডেন্ট যে মনীষা এতক্ষণ কথা বলছিল, ও আমাদের স্টুডেন্ট এবং আমাদের কাছ থেকে শিখে এসে আজকে এত বড় একটা উদ্যোগ নিয়ে কাজ করছে, তার জন্য আমি তাকেও আমাদের তরফ থেকে একটা সম্বর্ধনা দিতে চাই। তো আমি তাদের দুজনকেই একটু রিকোয়েস্ট করতে হবে না। তার থেকেও বড় কথা হচ্ছে যে সেলফ ডিফেন্স শুধুমাত্র শারীরিক দিক থেকেই যে ডেভেলপ করে বা সে শক্তিতে খুব শক্তিশালী হয়ে যাবে সেটা নয়, মানসিক দিক থেকেও অনেক সহযোগিতা সেলফ ডিফেন্স মানে ক্যারাটে আমাদেরকে করিয়ে থাকে। আমি যদি কোথাও প্রবলেমে পড়ি, সেখান থেকে যে বেরিয়ে আসার যে মেন্টাল স্ট্রেংথ, সেটা কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকেই পাওয়া যায়। আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিক মতো না করি, তাহলে কখনোই আমরা সেই জায়গা থেকে সার্ভাইভ করতে পারবো না। আর সেলফ ডিফেন্স মানে এটা নয়
অনেকে বলে সেলফ ডিফেন্স মানে কেউ যদি আমাকে সামনে থেকে এসে গুলি করে দিয়ে চলে যায়, কেউ যদি আমাকে সামনে থেকে এসে পিছন থেকে এসে অ্যাটাক করে দিয়ে চলে যায়, তাহলে কি করব? মৃত্যু তো সবারই আছে। এর কোনো ডিফেন্স হয় না যে আমি আচমকা বসে আছি বা আমি বুঝতেই পারলাম না আমাকে পিছন থেকে কেউ মেরে দিয়ে চলে গেল। এইরকম কোশ্চেন, সিলি কোশ্চেন আমাদের কাছে আসে যে আমার সামনে এলো, গুলি করে দিয়ে চলে গেল, তা আমি কি করব? তো সেখানে কি সেলফ ডিফেন্স করব? সেলফ ডিফেন্স মানে কিন্তু সেটা নয়। সেলফ ডিফেন্স, নিজের সঙ্গে ডিফেন্স করাটাকেও সেলফ ডিফেন্স বলে। এই সিলি কোশ্চেনের অ্যান্সার প্র্যাকটিক্যালি শিখলে হয়তো অনেক কিছু হবে, তবে এইটুকু ঠিক কথা, এটা যেমন হয় না তেমনি কেউ যদি অ্যাটেম্প নেয়, যদি ডাইরেক্ট এসে আমাকে অ্যাটাক না করে, যদি সামনে দাঁড়িয়ে কেউ কিছু অ্যাটেম্প নেয় বা আমাকে অন্যরকম কিছু করতে চায়, তাহলে তার এগেনস্টে অনেক কিছু ব্যবস্থা ইনস্ট্যান্ট করা যায়, সেটা সেলফ ডিফেন্স শেখায়। তো সকলের জন্য খুব ইম্পর্টেন্ট এবং সকলে করেও থাকে। তো আলাদা করে প্রশিক্ষণ নিলে যেটা আলাদা রকম ভাবে শেখা যায়, তারই ছোট্ট ছোট্ট উদ্যোগ নিয়ে আজকে যে আমাদের সোসাইটি যেভাবে এগিয়ে চলেছে, যেভাবে মেয়েরা এবং ছেলেরা যেভাবে এগিয়ে এসছে এই সোসাইটিতে, তাতে সত্যি খুবই ভালো লাগে আমাদের দেখে যে আজকে ক্যারাটে যেখানে সেখানে সব জায়গাতেই ক্যারাটে চলছে। এবং এই সোসাইটি যেভাবে এই বাচ্চাদের সহযোগিতা করছেন, আমরাও তাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এইভাবে এগিয়ে চলুক, আপনারাও অনেক সহযোগিতা করুন এবং আমাদের সমাজকে, আমাদের দেশকে আরো আগে নিয়ে চলুন। জয় হিন্দ, জয় ভারত। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স, অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।